ওকে, সো আজকে আমি একটা সিরিজের রিভিউ দিব। অ্যান্ড বাই দ্য ওয়ে, চিন্তা করার কোনো রিজনই নেই, আমি কমপ্লিটলি স্পয়লার ফ্রি দিব। আমি জাস্ট আমার নিজের একটা ওপিনিয়ন এখানে শেয়ার করব। আর হচ্ছে আমার এই সিরিজের সাথে একটা মানে কি বলে একটা কানেকশন আছে, সেটা আমি তোমাদেরকে শেয়ার করবো, ঠিক আছে? আই এম আ ম্যান অফ সায়েন্স, ঠিক আছে? আমি যখন ছোট ছিলাম, ছোট বলতে অনেক ছোট, যখন 1-2 কেজিতে পড়ি, তখন আমি টিভিতে অবভিয়াসলি কার্টুন দেখতাম, ঠিক আছে? আমার ফেভারিট কার্টুনের মধ্যে ব্যান্টেন ছিল, জেনারেটর রেক্স ছিল, তারপর আয়রন ম্যান একটা কার্টুন ছিল, সিএনএ দিত রবিবার করে, টুনামিতেও দিত। তো এইগুলো আমি দেখতাম ছোটবেলায়, ঠিক আছে? ছোট থেকে আমার সায়েন্স অনেক ফেভারিট একটা সাবজেক্ট ছিল, অনেক ফ্যাসিনেটিং লাগতো। কারণ সায়েন্স ওয়াজ কুল, আমি যত কিছুই সাইন্টিফিক দেখতাম সব কিছু অনেক কুল ছিল। সো ছোটোর থেকে আমার কাছে সায়েন্স অনেক কুল লাগতো। তো আগে, তোমরা তো এখনকার যারা নতুন জেনারেশনের পোলাবান, তোমরা যারা জানো না, বাট আগে আমরা যখন ইন্টারনেট অত বেশি পপুলার ছিল না, এত বেশি সস্তা ছিল না, অনেক এক্সপেন্সিভ ছিল, সবাই নেটের মধ্যে আলতু ফালতু ভিডিও বা এক্সপেরিমেন্ট করতে পারতো না, খুব হাইপার হাইপার স্পেসিফিক জিনিস শিকার করতো ইন্টারনেটের মধ্যে। তো ওই টাইমের মধ্যে আমরা হচ্ছে টিভিতে ম্যাক্সিমাম টাইম কাটাইতাম। অ্যান্ড কার্টুন তো দেখতাম অলওয়েজ, বাট বাসায় মেহমান আসে, তো মেহমানের সামনে কার্টুন দেওয়া যায় না, তাই না? বিষয়টা কেমন লাগে? এর জন্য আমাদের বাপ চাচাদের সবারই খুবই প্রিয়, খুবই জনপ্রিয় একটা চ্যানেল ছিল অ্যানিমাল প্ল্যানেট। মানে অ্যানিমাল প্ল্যানেটের মধ্যে 24 ঘন্টা খালি পশু পাখিদের ওয়াইল্ড লাইফ দেখাইতো, ঠিক আছে? তো তোমাদের বাসার খবর আমি জানতাম না, বাট আমার বাসার মধ্যে আমাদের টিভির মধ্যে, হ্যাঁ, আমাদের সিআরটি একটা টিভি ছিল নিপ্পন ব্র্যান্ডের। ওয়েট, আমি দেখি খুঁজে পাই কি। ওকে, আমি অনেক কষ্ট করে আমাদের পুরাতন টিভির মতন একটা টিভি আমি অনলাইনে খুঁজে পাইছি। আমি শুরুর দিকে তোমাকে দেখায়, আমি শুরুর দিকে আমাদের ফ্যামিলি ফটোস চেক করতেছিলাম, এখানে আমি কোথাও খুঁজে পাই না আনফর্চুনেটলি। সো এই যে এই টিভিটা দেখতেছো না, এই সিআরটি টিভিটা, একদম হুবহু এই টিভিটা আমাদের কাছে ছিল। ইয়াস, এক্স্যাক্ট এই মডেলটাই ছিল। আর তোমরা যদি এখানে ভালো করে দেখো, এখানে যে সামনে দিছে না বাটন আছে, ঠিক আছে? চ্যানেল পাল্টানো, ভলিউম কন্ট্রোল করা, মেনু বাটন সব এই জায়গায় ছিল। তো এই বাটনগুলো বেশি দিন টিকতো না, নষ্ট হয়ে যেত, ভিতরে ঢুকে যেত। আর এই যে আমাদের রিমোটগুলো এত অ্যাডভান্স না, আর রিমোটগুলো আরও বাজে অবস্থা ছিল, আমি হয়তো রিমোটগুলোকে খুঁজেও পাবো না এখন আমি যদি খুঁজি। এই এই ব্র্যান্ডটা এত বেশি নিশ, ঠিক আছে, যে এইটা আর কি অত ইজিলি খুঁজে পাওয়াও যায় না। সো এই ব্র্যান্ডের টিভি আমরা আগে ইউজ করতাম, এবং এই টাইমের মধ্যে আমরা যে কাজটা করতাম, আম, আমি স্কুল থেকে আসতাম, স্কুল থেকে আসলে আমার খুব পছন্দের একটা শো দিত 1টা-1:30টার দিকে, সেটার নাম ছিল ফুড ফ্যাক্টরি, ঠিক আছে? আমি ডিসকভারির মধ্যে দেখতাম। আর ওই টাইমের মধ্যে যেটা বলতেছিলাম, যে লাইনে আমি ছিলাম, যে আমাদের এই জায়গার মধ্যে অ্যানিমাল প্ল্যানেট, ডিসকভারি, ন্যাশনাল জিওগ্রাফি, আর আরেকটা কি জানি চ্যানেলের নাম ছিল, আমি চ্যানেলের নামটা সঠিক মনে করতে পারতেছি না। বাট এই কয়েকটা চ্যানেল, এই 4-5টা চ্যানেল পাশাপাশি থাকতো, মানে ক্যাটাগরাইজ অনুযায়ী থাকতো। শুরুর চ্যানেলগুলো বাংলাদেশি নিউজ থাকতো, মাঝখানে ইন্ডিয়ান কয়েকটা চ্যানেল থাকতো, হিন্দি সিরিয়ালের চ্যানেল থাকতো, মাঝখানে আরও তারপরে গেলে কার্টুনের চ্যানেল থাকতো, তারপরে গেলে যেরকম সাইন্টিফিক, ন্যাশনাল, মানে যে কি ন্যাচুরাল টাইপের যেসব সিনেমাটোগ্রাফি বা ভিডিওগ্রাফি যেসব প্রোগ্রামগুলো হয়তো এইগুলো থাকতো। তারপরে গেলে থাকতো হচ্ছে হলো ইংলিশ মুভি থাকতো, এরকম ক্যাটাগরি অনুযায়ী থাকতো। সো আমি হয় কার্টুন ক্যাটাগরিতে থাকতাম, আর নইলে এই জায়গার মধ্যে আসতাম। তো এই ফুড ফ্যাক্টরির মধ্যে অনেক ইন্টারেস্টিং ইন্টারেস্টিং জিনিস দেখায়, তো আমাদের কোকা কোলা কীভাবে করে বানায় ওইটা দেখায়। তো আমি মনে হয় এগুলাকে আমি এখনো ইউটিউবে খুঁজে পাবো, এরা তো খুব পপুলার শো, এগুলা ইউটিউবে থাকার কথা। লেট মি সার্চ ইট আপ, চলো আমরা একসাথে খুঁজে দেখি যেগুলো এখনো ইউটিউবের মধ্যে এক্সিস্ট করে কি করে না, ঠিক আছে? আমার এখনো মনে আছে, ছোটবেলায় যখন ছিলাম তখন বাংলাদেশে, মানে বাংলাদেশি লেজ আমরা যেটা এখন খাই 30 টাকার মধ্যে, এটা ওই টাইমের মধ্যে ছিল না। তো ওই টাইমের মধ্যে এক্সপেন্সিভ লেস ছিল, 100 টাকা থাকতো, 80 টাকা থাকতো। তো লেজ আমি ওরকম ভাবে খাইতেও পারতাম না। সো হুটহাট কোনো মেহমান আসলে, বড় আপু আসলে বা বড় চাচু আসলে বা ছোট চাচু আসলে, বা কোনো মামা বা বড় বোন বা বড় ভাই, তারা আসলে নিয়ে আসতো লেস চিপস, ঠিক আছে? এবং খাইতে খুব মজা লাগতো। তো লেস চিপস আমার এখনো আছে, ফুড ফ্যাক্টরি লেস চিপস একটা এপিসোড আছে, এটা আমার ফেভারিট। হ্যাঁ, এই যেখানে, হ্যাঁ, এটা ফুড ফ্যাক্টরি টুডে, এখনো এটা হয়। হ্যাঁ, অবভিয়াসলি এগুলো আবার মানে পরে আবার ছাড়া হয়েছে, বাট এইগুলো আমি দেখতাম ছোটবেলায়, ঠিক আছে? যে ফুড ফ্যাক্টরি যে দিত, তারপর আমাদের ফুড ফ্যাক্টরিতে দিত হচ্ছিল কোকা কোলা দিত, কোকা কোলা, কোকা কোলা দিত। এবং কোকা কোলা যে একটা হিডেন ইনগ্রিডিয়েন্ট আছে, এটাও হয় না, তারা বলতো না, বলতো না আমাদের সিক্রেট, সবাইকে বলা যাবে না। তারপর আরেকটা আমি দেখতাম হচ্ছিল জেমসের, দেখতাম আই গেস জেমস না, ওটাকে জেমস না, জেমস না, বাইরে তো ওটাকে, হ্যাঁ, এমএমএনস বলা হয়, এমএমএনস, এম অ্যান্ড এমস, বাট জেমসের মতন দেখতে। ছোটবেলায় আমি জেমস খাইতাম, যে পিকাও পিকাও পিং পিং, যে অ্যাড দিত না ওইটার। তো আমি মানে
আমি ভাবতাম যে সেম জিনিসই এই এমএমএম স্যার জেমস দেখতে একই কিছু, বাচ্চা ছিলাম ওসব বুঝতাম না। তো এইসব দেখাই তো এসব কিভাবে করে বানায় এসব মানে বুঝতেই পারতেছো। আমি প্লাস ছোটবেলা খুব মোটা ছিলাম, ঠিক আছে, তো আমার খাবার খুব পছন্দ ছিল। তো এই সাইডে মানে আমার এইগুলা টাইপ দেখতে আমার খুব ভালো লাগতো। তারপরে এটাতে গেলো ফুড ফ্যাক্টরি। তারপর আরো আরেকটা দিত, সেটার নাম ছিল, সেটা রাতের বেলা যদি আমি দেখতাম, ঠিক আছে। দেখো, ফুড ফ্যাক্টরি থেকে আমি বায়োলজি শিখতে পারতাম, হালকা মাত্রা খাবারের সাইডে একটু কেমিস্ট্রি শিখতে পারতাম, ঠিক আছে। বাট আমার সবচেয়ে ফেভারিট ছিল ফিজিক্স। এবং ফিজিক্স আমি মূলত 3 জায়গা থেকে শিখছি, ঠিক আছে। আমি আপনাকে প্রথমটা দেখাই, আমি প্রথমে শিখছি হলো এসওএস থেকে, ঠিক আছে। এসওএস তোমার যারা জানো না, এটা হচ্ছে সায়েন্স অফ স্টুপিড। এই যে মানিশ পল, ঠিক আছে, তার ভিডিওগুলো আমি দেখতাম। তার রাতের বেলা 9টার দিকে, হ্যাঁ 9টার দিকে 9:30টার দিকে দেখাতো ন্যাশনাল জিওগ্রাফির মধ্যে। আম, মানে ইন্টারনেটের মধ্যে তো সব ফানি ফানি ভিডিও আছে, মানুষ পিছলায় পড়ে যাইতেছে, মানুষ এইটা করতেছে সেটা করতেছে, এই সবগুলাকে এক্সপ্লেন করতো ও সায়েন্সের থ্রুতে এক্সপ্লেন করতো, এটা আমি দেখতাম। তারপরে আরেকটা খুবই ইম্পর্টেন্ট শো যেটা আমি দেখতাম সেটা হচ্ছে ডু অর ডাই দেখতাম। মানে চরম চরম ইন্টারেস্টিং। এটা কই আসলাম দূর, এটা কোন শো? ডু অর ডাই সিআইডি কেন? ন্যাশনাল জিওগ্রাফিকে দিত ডু অর ডাই, এটা আরো রাত্রে দিত, 11টার দিকে দিত, ঠিক আছে। এইটা অস্থির একটা প্রোগ্রাম ছিল, এইগুলো আমি দেখতাম। তারপরে আরো আমি দেখতাম হচ্ছিল মিথ বাস্টার্স, দেখতাম ডিসকভারিতে দিত মিথ বাস্টার্স। মিথ বাস্টার্স আমি পরেও দেখছি, কারণ মিথ বাস্টার্স অনেক অস্থির একটা সিরিজ ছিল। তো ইউটিউবে পরে আমি তাদেরকে দেখা শুরু করছিলাম, বাট মূলত ডিসকভারিতে তাদেরকে আমি দেখতাম মিথ বাস্টার্স। এখান থেকে ফিজিক্স দেখতাম। তারপরে ব্ল্যাক স্মিথ মনে একটা ছিল, বিভিন্ন তলোয়ার বানায়, তো যদি ওরা সায়েন্সের পার্টে পড়ে না, বাট ওটা অস্থির ছিল। অনেক টাইপের সোয়ার্ড ইউজ করতো, হ্যাঁ, ভিন্ন ভিন্ন সিভিলাইজেশন, ভিন্ন ভিন্ন সভ্যতা, মানে সোয়ার্ড বা তলোয়ার এক এক সভ্যতা এক এক রকম কেন, জাপানিজ সোয়ার্ড একরকম কেন, রোমানিয়ান সোয়ার্ড একরকম কেন, এইসব সম্পর্কে আমাদেরকে শিখাইতো ওই শোটার মধ্যে। ওটাও একদম অস্থির একটা শো ছিল। তারপর আরেকটা আমি শো দেখতাম, যদি এটা ডিসকভার দিত না, সেটা পোগোতে দিত, সেটা ছিল FAQ। আই গেস পোগো লেখা সার্চ দিলাম, খুঁজে পাওয়ার কথা। এখানেও অনেক সুন্দর সুন্দর সায়েন্স প্রজেক্ট ছিল, এগুলো বাচ্চাদের জন্য ছিল, বাট এগুলো খুব মজাদার ছিল, কারণ এগুলো আমি বাসায় করতে পারতাম, এগুলো আমার খুব ভালো লাগতো। আমার এখনো মনে আছে, আমি যদি পেপার ব্রিজ এপিসোডটা সার্চ দিই, খুঁজে পাবো কি পেপার ব্রিজ, যে কেন হ্যাঁ এই যে না এটা না, পেপার ব্রিজ একটা ছিল, যে আমি একটা দুইটা পোল আছে, মাঝখানে ফাঁকা জায়গায় হট হুইলসে গাড়িটা আমি এই জায়গা থেকে ওই জায়গায় নিয়ে যাবো, আমার কাগজ একটা ব্রিজ বানাতে হবে। সো সবচেয়ে ইফিসিয়েন্ট ওয়ে কি? অনেকে ফ্ল্যাট করে দিছে, অনেকে 4-5 বার ফোল্ড করে দিছে মোটা হওয়ার জন্য, বাট অ্যাকচুয়ালি সবচেয়ে এফিসিয়েন্ট ওয়ে দিচ্ছে যদি ঢেউ ঢেউ করে দাও, তাহলে ওই জায়গার স্ট্রাকচারটা থাকবে এবং সব কিছু ভালো করে দেখাইতো যে কেন কিভাবে করে যাইতো। সো FAQ দেখতাম, এগুলো আমার খুব পছন্দের শো ছিল। আরও অনেক শো দেখছি, ঠিক আছে, সবগুলোর নাম আমার মনেও নাই। আমি বিয়ার গ্রিলস দেখতাম, আমার ওয়ান অফ মাই ফেভারিট শোস, আই মিন সবচেয়ে পপুলার ছিল ওইটাই, আই গেস তোমরা সবাই দেখছো কম বেশি। ওটা অস্থির ছিল। তারপরে ম্যাড ম্যান উইথ কি ম্যাড ম্যাড ম্যাডই মনে ছিল, রবের সাথে আমার যেটা দিত, এটা পোগোতেই ছিল মনে হয়। হ্যাঁ এই যে আইকনিক ইন্ট্রো, সবাইকে রং দিয়ে পিচকারি মারতো, যেটা এটা তো সাইন্টিফিক্যালি ছিল না, বাট আমার মনে আছে এখানে ম্যাক্সিমাম টাইম অরিগামি জিনিস শিখাইতো। আর লাস্টের দিকে একটা গ্র্যান্ড প্রজেক্ট করতো, ঠিক আছে, একবার হয়তো সাগরের পাড়ে যায় ড্রাগন বানাইতো, এরকম কিছু একটা করতো, ঠিক আছে, অনেক এপিক এপিক জিনিসপত্র করতো। এইগুলো অনেক অস্থির জিনিস ছিল। সো এইগুলো আমি দেখতাম ছোটবেলায়, এবং এইগুলার কারণে আমি ছোট থেকে সায়েন্স খুব পছন্দ ছিল আমার। ও তারপর তোমাকে যদি দেখা পছন্দের কার্টুনের কথা বলি, ঠিক আছে, বেনটেন তো অনেক পপুলার, সবাই হয়তো বেনটেনের কথা তোমরা শুনছো। আমি জেনারেটর রেক্স দেখতাম, ঠিক আছে, কঠিন একটা কার্টুন ছিল, সিএন এর মধ্যে দিত। এখানে পোলা তার বডি মানে কিছুটা বেন্টেনের মতনই, সে রোবটের টাইপে অনেক শেপ টেপ করতে পারতো, পর অস্থির লাগতো। আমি জানি না, একটা ব্যান্ডের সাথে কোলাব এপিসোড আছে, মারাত্মক কোলাব ছিল, বা দ্য টপ 10 কোলাবস অফ অল টাইম, বেন্টেন আর আমাদের জেনারেটর এক্সের। মানে আমি কি ঠিক বলছি, এর নাম কি জেনারেটর এক্স ছিল নাকি মিউটেন্ট, জানি না কি ছিল, বাট অনেক মজাদার ছিল ঠিক আছে, এগুলো ছোটবেলায় দেখতাম, পর অস্থির অস্থির কার্টুন ছিল। তারপর বেন্টেন তো ছিলই। তারপরে মনে হয় আমি দেখতাম হচ্ছে এক্স, আরে কি জানি দেখতাম, আমি নামটা ভুলে গেছি। একটা গাড়ি, একটা মোটা একটা পোলা থাকতো, ব্লন্ড ডুড, মানে একটা দাড়ি থাকতো একটু, সে গাড়িতে করে রোবট কন্ট্রোল করতো, ঠিক আছে। আমি ভুলে গেছি ওটা শোটার নাম, এক্সাক্ট নাম কি ছিল, বাট এক্সেল এক্সেল আর 8 আই গেস, 8 কার্টুন সিএন লেখা সার্চ দিলে কিছু একটা হওয়ার কথা। এক্সেল দিয়ে কিছু একটা শুরু হইতে মনে হচ্ছে না, এক্সেল তো আমাদের ব্যান্ডান এলিয়েনের নাম। আর কিছু একটা হওয়ার কথা ছিল, কার্টুন বানানো ভুল করছে আমি, ওকে ওকে। আচ্ছা দেখি তো আমি খুঁজে পাই কিনা। ব্লু রোবট কন্ট্রোল বাই কার, কার্টুন দেখি খুঁজে পাই কিনা, ঠিক আছে, যদি ডাইরেক্ট সার্চ দেই।
না 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 না, এইগুলা লুল্ল জিনিস আসতেছে এই সব, যাই হোক, তো আমরা বুঝতেই পারতেছি এই এত এত ফালতু জিনিস না, ঠিক আছে। অস্থির অস্থির ছিল এটা। ও এই যে পাইছি পাইছি, ইয়েস ইয়েস, এইটা কথা বলতেছিলাম আমি, এটা কথা বলতেছিলাম। এইটা আমি দেখতাম ছোটবেলায়, ঠিক আছে, পুরো ব্যাড আস এই যে। তারপর ট্রান্সফরমার্স তো অবভিয়াসলি আছে, মানে এইসব দেখতাম। তো এইসব অনেক সাইন্টিফিক শো ছিল, তো বলতে পারো যে সায়েন্সের সাথে আমার সম্পর্ক ছোটবেলা থেকে অনেক গভীর। অ্যান্ড আমি, আমার ফেভারিট সাবজেক্ট ছোটবেলায় সায়েন্স ছিল। আমি ইংলিশ মিডিয়ামে পড়ছিলাম ক্লাস 4 পর্যন্ত, তো ওখানে আমাদের সায়েন্স এক্সপেরিমেন্ট করে, তো আমার খুব পছন্দের এক্সপেরিমেন্ট ছিল ওইগুলা। তো ওইগুলো আমি করতাম, আমার খুব ভালো লাগতো। তো এই যে ছোটবেলার যে সায়েন্স, ঠিক আছে, সায়েন্সের প্রতি যে আগ্রহ, আনফর্চুনেটলি এই আগ্রহটা যখন বড় হইলাম, মূলত আমি যখন আমাদের ভার্সনে শিফট করলাম, এখানে দেখলাম যে সায়েন্স ছোটবেলায় যেমন আমাদের ক্লাসে শিখাইতো না এক্সপেরিমেন্ট করে করে, আমাদের এখানে এক্সপেরিমেন্ট ওরকম ছিল না, থিওরিটিক্যাল ছিল। ক্লাস 5 আমি ফেরত আসছি আমাদের ন্যাশনাল কারিকুলামে, যেটা তোমরা পড়ো আর কি, এনসিটিভি বই পড়া শুরু করি। এখানেও এক্সপেরিমেন্ট আছে, বাট ক্লাসে এইসব এক্সপেরিমেন্ট করাইতো না, কারণ সবসময় রাশে থাকতো সিলেবাস কখন শেষ করাবে, সিলেবাস কখন শেষ করাবে। তো সায়েন্সের প্রতি যে আগ্রহটা ছিল না, মানে আগে তো আমি এইসবও দেখতাম, প্লাস হইতেছে হলে আমি বই থেকেও পড়তাম। অবভিয়াসলি যেসব আমি ন্যাশনাল জিওগ্রাফি দেখতাম, ঠিক আছে, সেন্ট্রিপিটাল ফোর্স, সেন্ট্রিপিটাল ফোর্স, তারপর হচ্ছিল এক্সিলেশন অফ জাইরো, এইসব জিনিসপত্র সায়েন্স স্টুডেন্টে দেখাইতো যে এগুলো কেন ইম্পর্টেন্ট, ঠিক আছে, এইসব তো আমি আগে থেকে জেনে রাখছি, এইসব টার্ম আমার চেনা পরিচিত ছিল। বাট ন্যাশনাল কারিকুলাম আসার পরে, ঠিক আছে, ওই কানেকশনটা ওরকম করে পাই নাই। ইন্টারনেট আসা শুরু করলো, প্লাস সায়েন্স অফ স্টুপিডে যে মানিশ পল ছিল, তাকে রিপ্লেস করে কারে যেন একটা লোকরা নিয়ে আসলো, ও অত এন্টারটেইনিং ছিল না। ওটা আমরা পরে দেখা হলো না। ইন্টারনেট আসার পরে টিভিও ধীরে ধীরে মরা শুরু করলো, সো টিভিও ধীরে ধীরে দেখা বন্ধ হয়ে গেল। অ্যান্ড আনফর্চুনেটলি আমি যে একটা সাইন্টিফিক শো দেখতাম ছোটবেলায়, ওই জিনিসটা আর ফেরত আসলো না। মাঝখান দিয়ে ক্লাস 6 ক্লাস 7-এ থাকতে আমি অনেক শো, আমি অনেকগুলো শো আমি বিঞ্জ ওয়াচ করছি ওই টাইমের মধ্যে। এবং ওটার মধ্যে আমি একটা শো খুঁজে পাইছিলাম, মারাত্মক শো, বাই দ্য ওয়ে, হেভিলি রিকমেন্ড করি, ব্রেকিং ব্যাড। যদি এটা ব্রেকিং ব্যাডের রিভিউ না, ব্রেকিং ব্যাড আমি অনেক আগে দেখছি, এবং ব্রেকিং ব্যাড একটা সাইন্টিফিক শো, চালিয়ে দেখতে পারো, ইনক্রেডিবল শো, ওয়ান অফ দ্য মোস্ট পারফেক্ট শোস এভার, 100%। তো ওইটা দেখছিলাম, বাট তারপরে না, ওই অনেক অনেক কিছু সাজেস্ট করে ব্রেকিং ব্যাড দেখার পরে, বাট ওই একদম হাইপার স্পেসিফিক সাইন্টিফিক জিনিসটা পাই না। ম্যাক্সিমাম সব কিছু একদম মানে সাইফাইতে চলে যায়। আমি সাইফাই, ওকে সাইফাই ইজ ফান, বাট এত সাইফাই ভালো না যে ওকে এটা আমাদের রিয়েল লাইফে পসিবলই না, বা আমি নিজে এখন এক্সপেরিমেন্ট করে দেখতে পারবো না, ওটা মজা নাই। সো এমন এক টাইমের মধ্যে একটা শো আসে অ্যানিমে, আমি এটা নতুন নতুন অ্যানিমে দেখা শুরু করি 2019 সালে, যেখানে মানুষ হুট করে প্রথম এপিসোডে সব পাথর হয়ে যায়, ঠিক আছে। হ্যাঁ, এখানে কিছু অবভিয়াসলি সাইফাই জিনিস আছে, ফিকশনাল জিনিসপত্র আছে। 95% এখানে রিয়েল সায়েন্স আর 5% ফিকশন নিয়ে আসছে, অবভিয়াসলি, কারণ একটা একটা প্রেমিস আমাদেরকে দেখাইতে হবে, রাইট। সো পৃথিবী সবাই পাথর হয়ে যায়, অ্যান্ড 3,000 বছর 4,000 বছর চলে যায়। তারপর আমাদের একটা ক্যারেক্টার ছিল যে সায়েন্স পাগল, ছোট থেকে সায়েন্স পাগল, অ্যাস্ট্রোনট হবে সে, বড় বড় হয়ে, তার ছোটবেলার ড্রিম ছিল। তো এমন একজন ক্যারেক্টার, সে পাথর থেকে আবার মানুষ হয়ে যায়, মানে তার পাথরের খোলসটা ভেঙে যায়। এবং সে যদি সায়েন্স পছন্দ করতো, তার যত সব সায়েন্সের জ্ঞান ছিল মাথার মধ্যে, ওইসব জ্ঞান অ্যাপ্লাই করে সে এই স্টোন এজ, বা বলতে পারো এমন এক দুনিয়া যে জায়গার মধ্যে কেউই নেই, বা সবাই পাথর হয়ে গেছে, এমন একটা এইজের মধ্যে তারা হচ্ছে আহ, সে হইতেছে, তারা বলতেছে সরি, সে সার্ভাইভ করার চেষ্টা করবে। সো বুঝতেই পারতেছো, খুবই এপিক একটা স্টোরি হতে যাইতেছিল ওইটা। এটা মানে সায়েন্স আছে জায়গার মধ্যে, সার্ভাইভাল স্টোরি আছে, বাই দ্য ওয়ে, সার্ভাইভাল গেম আমার ওয়ান অফ মাই ফেভারিট গেমস। আমার মাইনক্রাফট টপ 10, টপ 3 ফেভারিট গেমস অফ অল টাইমের মধ্যে আছে। সো সার্ভাইভাল গেম আমার অলওয়েজ খুব ভালো লাগতো, প্লাস ম্যান ভার্সেস ওয়াইল্ড কাইন্ড অফ সার্ভাইভাল শোই ছিল। তো ওইরকম টাইপের জিনিস শুরুর দিকে দেখাইতেছিল, উইচ ওয়াজ কাইন্ড অফ ফান। অবভিয়াসলি আই এম টকিং অ্যাবাউট ডক্টর স্টোন, ঠিক আছে। তোমরা যে ডক্টর স্টোন দেখো নাই, হেভিলি রিকমেন্ড করবো ভাই, তোমরা ডক্টর স্টোন দেখো। স্পেশালি এই যে আমার মতন তোমরা যদি হয়ে থাকো, ঠিক আছে, ছোট থেকে তোমরা যদি সায়েন্স পছন্দ করে থাকো, আমি একটা কার্টুনের কথা মেনশন করতে ভুলে গেছি, ডোরেমন। ডোরেমনও অনেক বড় একটা ইম্প্যাক্ট রাখছিল সায়েন্সের পিছনে, কারণ 4 ডাইমেনশন, টাইম পোর্টাল, তারপর ছিল ওয়ার্ম হোল, এইসব সম্পর্কে, বা টাইম প্যারাডক্স যদি আমি ব্যান্ডেন থেকে ভালো করে শিখছি, বাট টাইম প্যারাডক্সের কনসেপ্ট আরও বেশি ইন ডিটেলসে গেছে আই গেস ডোরেমনের মধ্যেই। অনেক মুভি ছিল ডোরেমন এরকম সায়েন্স রিলেটেড, আর ডোরেমনের ম্যাক্সিমাম মুভি সব স্পেসের মধ্যে হয়, সো স্পেস থাকলে অবভিয়াসলি সায়েন্স থাকবে। তো এইসব ডোরেমন, আসলে আমি চট্টগ্রামে বড় হয়েছি, চট্টগ্রাম ময়মনসিংহে বড় হয়েছি, বা সিলেটে বড় হয়েছি, এইসব এরিয়ার মধ্যে আমার
বাসায় শুধু কার্টুন নেটওয়ার্ক ছিল আর টুনামি ছিল, আর কোনো টিভি শো মানে আর কোনো কার্টুনের চ্যানেল ছিল না। নিকলোডিয়ান আমি ঢাকায় এসে দেখছি, আমি হাঙ্গামা ঢাকায় এসে পাইছি, আমি ডিজনি চ্যানেল ঢাকায় এসে পাইছি। সেগুলো আমি অনেক পরে পাইছি, 2012 সালের দিকে পাইছি, তার আগে আমি পাই নাই। সো ডোরেমনের সাথে রিলেশনটা আমার একটু নড়বড়ে ছিল, কারণ ওটা আমি অত আগেও দেখি নাই যেই টাইমে কথা বলতেছিলাম, বাট আর একটু ম্যাচিওর হওয়ার পরে দেখছিলাম ডোরেমন। ওটা দেখে আমি খুব এনজয় করছি বাই দ্য ওয়ে। সো যেটা বলতেছিলাম, তোমার যদি ছোটবেলা আমার মতন হয়ে থাকে, তুমি যদি সায়েন্স পছন্দ করে থাকো, তোমার সার্ভাইভাল গেম তোমার যদি পছন্দ হয়ে থাকে, আমি হেভিলি রিকমেন্ড করবো ভাই তুমি ডক্টর স্টোন দেখো, ঠিক আছে? তুমি যদি জীবনে কোনো অ্যানিমেও না দেখে থাকো, কোনো সমস্যা নাই, তুমি ডক্টর স্টোন দেখো। ইংলিশ ইংলিশ ডাবটা আছে, ইংলিশ ডাব অতটা ভালো না, বাট তুমি দেখতে পারো, খারাপ না, কারণ ইটস সায়েন্স ইন দ্য এন্ড অফ দ্য ডে। সো তোমরা দেখে মজা পাবা। এটা আমার এখন বানানোর মানে এটা আমার এখন বলার কারণ হইতেছে ডক্টর স্টোন কেবলই শেষ হইলো, আমার এখনো মানে কেবল না 2 সপ্তাহ মনে হয়ে গেছে শেষ হয়েছে, বাট আমি এখন এটাকে কি বল ওভারকাম করতে পারতেছি না, ঠিক আছে? আমি মানে বুঝো, আমি কোনো অ্যানিমে এপিসোড 1 থেকে দেখা শুরু করি নাই, মানে সাউন্ড রং, মানে আমার ওয়ান পিস আমার ফেভারিট অ্যানিমে, ঠিক আছে? কিন্তু আমি ওয়ান পিস যখন দেখা শুরু করছি তখন ওয়ান পিসের অলরেডি 980 এপিসোড ছিল। তারপরে আমি যখন নারুটো দেখা শুরু করছি, নারুটো অলরেডি শেষ। আমি যখন ব্লিচ দেখা শুরু করছি, ব্লিচ অলরেডি শেষ। আমি যখন মাই হিরো একাডেমিয়া দেখা শুরু করছি, তখন মাই হিরো একাডেমিয়া তো 3টা সিজন ছিল, বাট 3টা সিজন তো ছিল, তাই না? আমি ডিমন স্লেয়ার যখন দেখা শুরু, আচ্ছা ডিমন স্লেয়ার আমার তো পছন্দের অ্যানিমে না, আমার ডিমন স্লেয়ার এপিসোড 1 থেকে দেখছি, এখনো শেষ হয় না ডিমন স্লেয়ার বাই দ্য ওয়ে। তারপরে জুজুৎসু কাইসেন শেষ হয় নাই, সো ওগুলা বাদ দিয়ে, ওগুলা এখনো শেষ হয় নাই, এখনো চলতেছে। আর ওগুলোর সাথে ওইরকম এত গভীর সম্পর্ক না, আমি হয়তো ওগুলাকে এখানে আইনে ভুলগামি করছি, এগুলো আনা উচিত ছিল না। ও ডক্টর স্টোনের লেভেলেই নাই এই কয়টা অ্যানিমে, মানে এই যে কি বলে ডিমন স্লেয়ার আর জুজুৎসু কাইসেন। তো ডক্টর স্টোন জেনুইনলি একটা গ্রেট অ্যানিমে, যেটা আমি এপিসোড 1 থেকে দেখা শুরু করছিলাম, সেটা ফাইনালি শেষ হয়েছে কয়েকদিন আগে। অ্যান্ড দিস অ্যানিমে ইজ ভেরি ক্লোজ টু মাই হার্ট, কারণ এটা আমাকে সেই ছোটবেলার সায়েন্সের প্রতি যে একটা আগ্রহ ছিল, সেইটা আবার মানে রিলিফ করতে সাহায্য করছে। মানে আমি আবার সেই ছোটবেলায় যে সায়েন্সে থ্রুতে সার্ভাইভাল, সায়েন্স এইটা সায়েন্স ওইটা এরকম করে একটা মানে গেম মানে লেভেল আপ যে করা যায়, ঠিক আছে, এইটা ডক্টর স্টোনের মধ্যে দেখছি এবং আমি খুব এনজয় করছি, ঠিক আছে? বিশেষ করে শুরুর আর্কগুলাতে যখন এমন এমন সাইন্টিফিক এক্সপেরিমেন্ট করছে যেগুলো আমি বাসায় করতে পারতাম, বা মনে হতো জায়গা আমার হাতের কাছে আছে আমি করতে পারি, এবং 1-2 আমি করছিও ওয়ার্নিং দেওয়ার পরও ওইগুলো করতে পারতাম। সো ওইগুলো খুবই ফান ছিল, ঠিক আছে? ইট ওয়াজ ফান। ডক্টর স্টোন এন্ড হইলো স্যাটিসফাইং একটা এন্ডিং। হ্যাঁ, অনেক থিওরি আমার মাথার মধ্যে ছিল, সব কিছু আমার মতন যাই নাই, অবভিয়াসলি যাবে না, তাই তো প্রেডিক্টেবল হয়ে গেলো, তো মজাদার এন্ডিং হইলো না। বা যে এন্ডিংটা দিছে ইট ওয়াজ স্যাটিসফ্যাক্টরি এন্ডিং। আমি কোনো কিছু স্পয়েল করবো না, এই শোটার মধ্যে এন্ডিং কোনো স্পয়েল করতেছি না। তোমরা যারা সায়েন্সের মানুষ আছো, পিপল অফ সায়েন্স, তোমরা যারা সায়েন্স কিংডমে আসো, ইউ গ্যাস উইল লাভ ইট। অ্যান্ড শুধু তাই না, এখানে অনেক মোরালিটি জিনিসপত্র আছে ডক্টর স্টোনের মধ্যে, যেটা তোমরা এক্সপিরিয়েন্স করবা। যে সেঙ্কু, আমাদের যে মেইন ক্যারেক্টার আছে ডক্টর স্টোনের, তার কাছে ফুললি অ্যাবিলিটি ছিল মানুষকে, মানে স্পেসিফিক অ্যামাউন্ট অফ মানুষকে রেজারেক্ট করা বা ফেরত নিয়ে আসা। বাট সে কেন সবাইকে ফেরত আনতেছে, খুব ভালো একটা এক্সপ্লেনেশন আছে, এবং তুমি দিন শেষে একটু চিন্তা করে দেখো, দ্যাট ইজ দ্য ম্যাচিওর অ্যান্সার। সো ইয়া, এটা আমি বলবো। সো তোমরা যারা ডক্টর স্টোন দেখো না ভাই, প্লিজ 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 ওয়াচ ডক্টর স্টোন। নেটফ্লিক্সের মধ্যে অ্যাভেলেবেল আছে, ইউটিউবের মধ্যে হয়তো কয়েক বছরের মধ্যে অ্যাভেলেবেল হয়ে যাবে। বাট তোমরা চাইলে এইটা কোন এফটিপি সার্ভারও খুঁজে পাইতে পারো, তোমরা যেন টরেন্ট করো ওখানেও খুঁজে পাবা। আমি অবভিয়াসলি ডাইরেক্ট দেখাইতে পারবো না, বাট তোমরা যদি ডাইরেক্টলি দেখতে চাও, তাহলে তোমরা আমার ডিসকর্ড সার্ভারে জয়েন দাও। ডিসকর্ড সার্ভারে জয়েন আমাকে জিজ্ঞেস করতে পারো ভাই কই থেকে দেখবো, যদি আমি অলরেডি সব ওয়েবসাইটের নাম ওখানে দিয়ে রাখছি, কই থেকে তোমরা এইসব অ্যানিমে দেখতে পারবা কমপ্লিটলি ফ্রিতে। অ্যান্ড থ্যাংক ইউ ওবায়দ ভাই, রোহান ভাই, হিসাম ভাই আর তাকরিম ফর সাপোর্টিং দিস কাইন্ড অফ ভিডিওস। আর তোমরা যদি সাপোর্ট করতে চাও, বাই দেবে এখানে লিঙ্ক দেওয়া আছে, স্ক্যান করে আমাকে সাপোর্ট করতে পারো। দ্যাট ওয়াজ ইট, মাই র্যান্ট অ্যাবাউট ডক্টর স্টোন। 10 out of 10 শো, হেভিলি রিকমেন্ড।